জনগণের ভোটের একটা সময় আসবে, ভোটের সময় আগামী দিনে জাতীয় পার্টির অবস্থান কি হবে জনগণই সে ডিসাইড করবে। এদেশের মানুষ এই ৫ তারিখের পরে কি হয়েছে, তারা সতর্ক হয়েছে, তারা সাবধান হয়েছে। বাংলাদেশের মানুষ ১৭ বছর যাবৎ ভোট দেওয়ার দিন আমি আমার নিজেকে রাজা মনে করতাম। আরে আজকে ভোটের দিন আপনি ক্যান্ডিডেট আমার কাছে যাবেন, ওই দিন আমি রাজা মনে করি। এই তুমি আসছো ৫ বছর পর তো তুমি আমার কাছে আসছো, আমি কেমন যেন একটা নিজের মধ্যে একটা ভাব তৈরি হইতো। এই মানুষের যে বেঁচে থাকার যে একটা নাগরিকের প্রথম অধিকার, আওয়ামী লীগ সেটাকে ১৭ বছর নষ্ট করছে। রতন ভাই, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম সংস্কারের কথা বলছিলেন আপনি। রাজনৈতিক দলগুলোর থেকে সবসময় একটি কথা বলা হচ্ছে যে নির্বাচনের একটি রোড ম্যাপ তারা প্রত্যাশা করে, আর নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলোকে অগ্রাধিকার দিতে চায় রাজনৈতিক দলগুলো। এর সাথে কি সরকার বা রাজনৈতিক দলগুলোর মতামতের কোনো টানাপোড়েন আপনি দেখতে পান কি না? এখানে স্পষ্টভাবে বলি, এখানে মত পার্থক্য বা এখানে একজন আরেকজনের মতের প্রতি যে অবিশ্বস্ততা, এটা এখনো তৈরি হয়নি এবং আশা করি এটা হবে না। আমার হেলাল ভাই জাতীয় পার্টির একটু প্রসঙ্গটা নিয়ে কথা বলি। একটা গানের কলি আছে, সেটা হলো আমি একা তো করি নাই গুনাহ, মোর সঙ্গে ছিল ৬ জনা। তো হাসিনা তো একা ১৭ বৎসর দেশটাকে এইভাবে জালিমের রাষ্ট্রে পরিণত করে নাই। আমার জাতীয় পার্টি, হুসেইন মোহাম্মদ এরশাদ, ওনারা বিভিন্ন আবরণে, এখন তো কথার ফাঁকে অনেক কিছু বলবো, আমরা ছিলাম না, আমরা এইভাবে করেছি, এইভাবে করেছি। এই ১৪ দল, রাশেদ খান মেনন, ইনুরা এই দেশে কোনদিন পার্লামেন্টের মেম্বার হতে পারেনি। আমরা তো কোনো রাজনৈতিক দল ব্যান্ড হয়ে যাবে এটা আমরা চাইনি বা চাই না এখনও, কিন্তু তাদের কৃতকর্মের বিচার এদেশের জনগণের করার সুযোগ দিতে হবে। আওয়ামী লীগের ব্যান্ড চাই না, মনে করেন আমি যদি এইভাবেই বলি, কিন্তু আওয়ামী লীগ যে গণহত্যা করেছে এবং এখনও পাশের দেশ থেকে আনস্টেবল করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্য যে ষড়যন্ত্রের মধ্যে সে আছে, আপনি কি মনে করেন এদেশের জনগণ তাকে মাফ করবে বা মাফ করা উচিত? তাদেরকে স্পষ্ট ভাষায় আমরা যারা পতিত স্বৈরাচারকে সহযোগিতা করেছে আমরা চাই, আমরা না, জনগণের ভোটের একটা সময় আসবে, ভোটের সময় আগামী দিনে জাতীয় পার্টির অবস্থান কি হবে জনগণই সে ডিসাইড করবে। আজকে আমি এই টক শোর মাধ্যমেই আমি এটা রেজাল্টটা ঘোষণা করতে যাব না। এদেশের মানুষ এই ৫ তারিখের পরে কি হয়েছে, তারা সতর্ক হয়েছে, তারা সাবধান হয়েছে। তারা এই আপনার টক শোর মাধ্যমে বিভিন্ন যে মিডিয়াগুলো বিভিন্নভাবে ওরা এখন সচেতন। আমি এখানে কথা বলে যাব, কিন্তু পরক্ষণে কিন্তু ওরা ভোট দেওয়ার জন্য তৈরি। হ্যাঁ, আমরা ভোট দেব, কোন ভোটটা দিতে যাব? বাংলাদেশের মানুষ ১৭ বছর যাবৎ ভোট দেওয়ার দিন আমি আমার নিজেকে রাজা মনে করতাম। আরে আজকে ভোটের দিন আপনি ক্যান্ডিডেট আমার কাছে যাবেন, ওই দিন আমি রাজা মনে করি। এই তুমি আসছো ৫ বছর পর তো তুমি আমার কাছে আসছো, আমি কেমন যেন একটা নিজের মধ্যে একটা ভাব তৈরি হইতো। এই মানুষের যে বেঁচে থাকার যে একটা নাগরিকের প্রথম অধিকার, আওয়ামী লীগ সেটাকে ১৭ বছর নষ্ট করছে। ভোটের দিন আমরা কি আর আওয়ামী লীগ তো ভোটে পাশ করবি, কারণ তারা ক্ষমতায় থাকবে, তারা তো মানুষের ভোটের উপর কখনোই নির্ভর করে নাই। আমার সেই পুঞ্জীবিত ক্ষোভ নয়, আমার অধিকার হারা মানুষ, আমি ১৭ বৎসর সংবিধান সংশোধন বলেন, আমি তো অপেক্ষা করবো। এই দেশের মানুষ ১৭ কোটি মানুষ যেহেতু তাদের নিয়ত সহি, তারা যোগ্য এবং তারা বলেছে আমরা এই দেশের রাষ্ট্র ক্ষমতায় থাকার জন্য আমরা কিন্তু অন্তর্বর্তীকালীন আমরা দায়িত্বটা নিয়ে নেই। আজকে অন্তর্বর্তীকালীন উপদেষ্টা হিসাবে এই যে রুহুল আমিন ভাই যেটা বলেছেন, ডক্টর ইউনূস বাংলাদেশ এর একটা দেশের অন্তর্বর্তীকালীন উপদেষ্টার চেয়ে উনি অনেক আগে, এর চেয়ে অনেক মানুষ হিসাবে অনেক মর্যাদার আসনে উনি চলে গেছেন। ওই জায়গায় থেকে নিশ্চয়ই বাংলাদেশের মানুষকে এমন একটা কিছু করে যা আপনি দেখেন, আমি তো উৎসাহী, ঈদের দিনে ঈদের উৎসবে আমি কিন্তু ভোট দিতে যাব এবং প্রতিটা মানুষ নিরাপদ মনে করবে। সে ওদিনকে আনন্দের গান গাইতে গাইতে তার নিজস্ব প্রতীককে সে বেছে নেবে। তো এইটাই আমাদের প্রত্যাশা। ওইখানে আগামী দিনের ভোটটা যে এরকম ভোটই হবে এই ব্যাপারে আমি ব্যক্তিগত আমার দল কখনোই সন্দেহই করে না। এবং এদেশের মানুষ ১৭ বৎসরের যে জ্বালা বুকের ভোট না দিতে পারে যে জ্বালাটা, ওই জ্বালাটা ভোটের দিন উপস্থিত থেকে আগামী দিনে ইনশাল্লাহ বাংলাদেশে তার যে মনের যে প্রতীক, তার পছন্দের যে প্রার্থী তাকে ভোট। আপনি সবসময় বলছেন যে ভোটের বিষয়টি শুধুমাত্র একটি ভোট সুষ্ঠুভাবে হোক সেরকম একটি পরিস্থিতি তৈরি করলেই কি আসলে দায়িত্ব শেষ হয় কি না, বা আপনার যে গত ১৭ বছরের যে কথা বলি, বিভিন্ন সেক্টরের কথা বলা হচ্ছে যে সেসব জায়গায় সবই অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, সেখান থেকে উঠিয়ে আসতে তো এই সরকারকে সময় দিতে হবে। আচ্ছা, আপনি দেখেন
ভোট নাকি সেই দিয়েই তো দায়িত্বটা নির্বাচিত সরকার না, ভোট দিয়েই তো একটা শাসক একটা দল ক্ষমতায় থাকার অভিপ্রায় ব্যক্ত করে। প্রথম তার হলো যে আমি ভোট, আমি ক্ষমতায় থাকব, আমি তো স্বৈরাচার না, আমি তো আর অন্যভাবে আমি যেতে পারি না। সে একটা ভোটের একটা বাহানা তৈরি করেছিল, ভোটের একটা নাটক তৈরি করেছে, যেটা বলেছে তিনবার। ওটা নিয়ে আমি আলোচনা করতে চাই না। মানুষের অধিকার হারাবার জন্য যেই ধরনের পদ্ধতি এই আওয়ামী লীগের মতো সংগঠন বেছে নিয়েছে, ওদের ভোট নিয়ে ওদের সাথে কথাই আমার রুচিতে বাঁধবে। কারণ ভোটের সংস্কৃতি ওরা নষ্ট করে দিয়েছে, ভোট দিয়ে ক্ষমতায় থাকতে হয় এই ট্রেন্ডটাই ওরা নষ্ট করে দিয়েছে। সুতরাং ভোটের কথা আওয়ামী লীগের মুখ দিয়ে বা তার সহযোগী যারাই ছিল, সত্যিকার অর্থে ভোট হয়েছে, আগে কম বেশি চুরি হয়েছে বা যাই হয়েছে, ভোট ডাকাতি, যেটা হয়েছে 17 বৎসরে ওইটাকে ভোট বা ওইটা ভোটের কোনো সংস্কৃতিতে আপনার ভোটের আলোচনায় আমি এই প্রসঙ্গে যাব না। ভোট হলো একটা প্রথম বাহন। আমি ক্ষমতা, আমি এখানে আসলাম, আপনার এখানে ঢুকার আপনি আমাকে দাওয়াত দিয়েছেন, ওই ভোটটা ছিল একটা দাওয়াতের অংশ। ওই ভোটটাও আমি কিন্তু বৈধ কীভাবে সেটা না, ভোটে ক্ষমতায় আসার পরে এখন অর্থনৈতিক বিচার বিভাগ যতগুলো দেশ চালাতে যতগুলো জায়গায় দেশকে ধ্বংস করতে হয়, প্রথমেই অর্থনৈতিকভাবে উনি একজন সিআইপি, বাংলাদেশের গার্মেন্টসের কোথায় চলে গেছে। একটা দেশের যদি 18 লক্ষ হাজার কোটি টাকা যদি দেশের বাইরে চলে যায়, বাংলাদেশের ইকোনমি কোথায় থাকে? এবং এই ভোট ছাড়া ক্ষমতায় থাকতে গিয়ে একদিকে লুটপাট, তারপর আমরা সবাই বলি, আমরা কিন্তু এখন ভুলে গেছি কি জানেন, আমরা এখন ভুলে গেছি, এখন আমরা নিজেরা অনেক ব্যাপারে তর্কে আমরা জড়াই গেছি, কিন্তু কে আমি বেশি ক্রেডিট করেছি, কে আমি রক্ত বেশি দিয়েছি, এগুলো জড়ানো ঠিক না। একটু শুধু চিন্তা করেন 17 বৎসর এই আওয়ামী লীগ কীভাবে ক্ষমতায় ছিল, কিভাবে গুম খুন মামলা। আপনি বিচারালয়ে দেখেন, তারা তো পুলিশ গায়েবী মামলা দিচ্ছে, এই মামলাগুলোকে এক্সিকিউট করার জন্য আদালতকে ব্যবহার করেছে। আদালত থেকে আমি ছাড়া পেয়েছি, জেলখানায় তারা 3টা জায়গায় তারা একটা চেইন তৈরি করেছিল। প্রথম হলো গায়েবী মামলা, জামিন পেলাম, আবার পেন্ডিং মামলা 10টা কীভাবে দিতে হবে, এটার সাথে কোর্ট এটার সাথে জড়িত। আবার জেলখানা থেকে কোর্টকে বলে দেয় যে অমুক আসামি তো ছাড়া পাচ্ছে। তো আপনি কাকে এই দানবের এই স্বৈরাচারী সহযোগী হিসেবে কাকে বাইরে রাখতে চান? প্রতিটা সেক্টর যেভাবে এবং ক্ষমতায় থেকে যেভাবে অর্থনীতিকে পঙ্গু করেছে, এবং বিভিন্ন ব্যাংকে ওনারা যখন ব্যবসা করতে যায় সব ক্ষেত্রে এখানে কোনো নিয়ম নীতি ছিল না। আপনাদের শেখ পরিবারের লোকজন ব্যাংকে ঢুকছে, মনে হয় যে ব্যাংকটা ম্যানেজার সাহেব যদি বোলটা খুলে না দেন বা লোনটা স্যাংশন না করে, কালকে সে বাড়িতেও যেতে পারবে না এবং কালকে তার চাকরিটাও থাকবে না। এটা সব জায়গায় এইটাই হয়েছিল। মানে আল্লাহর রহমত যে আমাদের মানুষের, এই দেশের মানুষের ভাগ্য আমাদের ভালো যে ডক্টর ইউনূস সহ যারা আসছে, আমরা মনে করি আগামী দিনে এই ধরনের মানসিকতা মানুষ আর প্রশ্রয় দেবে না, এটা আর ফিরে যাবেই না। রতন ভাই, আমরা আলোচনায় শেষ করতে চাই, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, বিশেষ করে সংস্কার প্রক্রিয়া শেষে নির্বাচন, যেটি সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, সংস্কার প্রক্রিয়া শেষ করে নির্বাচন, এটি তো টাইম রেখার মধ্যে আনা যাচ্ছে না, বা এটি আসলেই সেই কাঙ্ক্ষিত সময়টা কি আপনারা দিতে চাচ্ছেন বা যৌক্তিক সেটি? আপনি একটি ভালো ফুড খাওয়ার যে সার্বিক সংস্কারের ক্ষেত্রে তো সময় না, সংস্কার এবং আমার ন্যায্য যে ভোটাধিকারের যেটা, এটার মধ্যে আমরা কোনো পার্থক্য মানে এখানে আনতে চাই না, এবং এটা আমরা কন্ট্রাডিক্ট করব না। আমার ভোটের প্রক্রিয়া স্বাভাবিক ছিল না, ভোট দেওয়ার অধিকার মানুষের ছিল না। এখানে যেই জায়গাগুলো ভোটের প্রক্রিয়াটা নষ্ট করে আসলে বাংলাদেশের মানুষ থেকে ভোট দিয়ে ক্ষমতায় আসা, এই যে একটা সংস্কৃতি নষ্ট করে দিয়েছিল, এইটাই কিন্তু আমরা এখন ভোটের যে আমরা অধিকার আমরা প্রয়োগ করতে চাই, সেখানে আমরা সংস্কারের কথা বলছি। তো সংস্কার এবং ভোটাধিকার, ভোটের ডেট, এইটা নিয়ে আমার মনে হয় এত পেঁচাপেচি আমাদের করা ঠিক না। আপনি দেখেন না, সময় দেওয়া উচিত। যৌক্তিক বলতে আমি এখানে, আপনি আমাকে একটা সুন্দর একটা খাবার পরিবেশনের জন্য আপনাকে দায়িত্ব দিলেন, ইনগ্রেডিয়েন্টস তৈরি করে দিলেন, আপনাকে সময় দিবেন না? যদি এ নিয়ে যদি বলেন কই রান্না তো হইল না। প্রতিটা জিনিসেরই কিন্তু একটা ম্যাচিউরড একটা সময় আপনাকে দিতে হবে। তো সেইখানে আমি এইটা নিয়ে যদি আমি বেশি কথা বলবো, আমি 17 বৎসরে এই স্বৈরাচার কি দানব অপকর্ম করলো, এগুলো তো ভুলিয়ে রাখার জন্য আমি মনে করি এই বারবার একই প্রশ্নটা আপনারা করতেছেন। এখানে তো আমাদের অনেক কাজ আছে, আমরা কাজের পরে এমন একটা আমরা পদ্ধতি, এমন একটা মানুষের ভিজিবলি মানুষ দেখবে
যে হ্যাঁ এটা ভোট হলো, এটা নিয়ে ভোটের পরে সূক্ষ্ম কারচুপি, স্থূল কারচুপি, হ্যাঁ আমাদেরকে এটা করতে দেওয়া হয় না, এই ধরনের আর কোনো বাংলাদেশে এটা হবে প্রথমে না। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আজ বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আপনি জানেন 30 জন বিচারপতির অপসারণের জন্য আইনজীবীরা আলটিমেটাম দিয়েছেন। আপনি বলছিলেন যে বিচার ব্যবস্থার কথা, এর বিগত সময়ে যে একটি নেক্সাস তৈরি হয়েছিল, বিচার ব্যবস্থাও এক শোষণের হাতিয়ার হয়ে উঠেছিল, সেখানে তো সংস্কার প্রয়োজন এবং সেই সংস্কার প্রক্রিয়াটাও তো নির্বাচনকাল বা নির্বাচনের আগেই হওয়া উচিত। অবশ্যই সেটা আমি আমার দৃষ্টিকোণ থেকে যৌক্তিক মনে আমি করি। সেটা হলো ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে আপনি দেখেছেন এই দেশে এসকে সিনহা কোনো দেশের মানে প্রধান বিচারপতি পালিয়ে যায়, পালিয়ে যেতে বাধ্য করা হয়, এটা কোন প্রক্রিয়ার ফসল? এবং আপনারা সবই জানবেন বাংলাদেশের সর্বোচ্চ সংস্থা থেকে যেতে বাধ্য করা হয়েছিল। এবং 30 জনের ব্যাপারে যেটা হয়েছে আমি মনে করি এটা যৌক্তিক। এই 30 জনের দীর্ঘকালীন সময়ে তারা যে বিচার করেছে, ওই বিচারের তাদের যে প্রক্রিয়া ছিল এবং বিচারের ক্ষেত্রে তারা যে সমস্ত মানদণ্ড তৈরি করেছিল এবং ওই বিচারের আওতায় কারা কারা বিনা দোষে শাস্তি লাভ করেছিল, ওগুলোর আপনি ফিরিস্তি দেখেন। তারপরে এই 30 জন যেটা করেছে তাদের নিয়োগ পদ্ধতি থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় দেখবেন ওই আওয়ামী লীগের পাপেটটা ছিল। বিচারপতি হতে পারে তারা, কিন্তু তারা বিচারপতির নামে তারা সবাই কলঙ্ক হয়েছিল। যেখানে এই খায়রুল হক যে কাজটা করেছে, ওই খায়রুল হকের প্রেতাত্মারই কিন্তু এই 30 জন। সুতরাং এই যে দাবিটা করেছে আমি মনে করি সেটা যৌক্তিক। কামরুজ্জামান রতন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।